জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বাংলা ক্লাসে আজকে আমরা বাংলা অনুচ্ছেদ বইয়ের 28 নম্বর অনুচ্ছেদের উপরে ক্লাস করব। তো প্রথমে আমরা চলে আসব গল্প পাঠ। আমরা এখানে যে 28 নম্বর অনুচ্ছেদ পাচ্ছি, এখান থেকে সর্বপ্রথম আমরা গল্প পাঠ করব। সঙ্গে গল্প পাঠের সময়ে আমরা এখান থেকে প্রতিটি যে সেন্টেন্স পাবো তার অর্থটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। অর্থ বলতে এখানে সহজ সরল ভাষায় গল্পটাকে বোঝার চেষ্টা করব এবং যে সকল শব্দ আমরা কঠিন পাবো তার অর্থটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব, যাকে আমরা শব্দার্থ বলে থাকি। তাহলে শুরু করছি আমরা গল্প পাঠ। তোমরা সবাই এই গল্প পাঠের সময়ে নিজেরা বই খুলে পড়বে এবং গল্পটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো, জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম এই কথার অর্থ হচ্ছে আমাদের জীবনে বড় হতে গেলে ছোট থেকে বড় পর্যন্ত আমাদের জীবনে খেলাধুলা করতে হবে। কখনো সেটা মাঠে গিয়ে শারীরিক পরিশ্রমের দ্বারা, কখনো বা ঘরে বসে কয়েকজন একত্রে বসে খেলাধুলা করা। তাই খেলাধুলা জীবনে অপরিসীম গুরুত্ব রাখে। তাহলে খেলাধুলার গুরুত্ব অর্থাৎ খেলাধুলা আমাদের দরকারি, আর অপরিসীম কথার অর্থ হচ্ছে অনেক অনেক অনেক। তাই খেলাধুলা আমাদের কাছে অনেক অনেক বেশি দরকারি একটা বিষয়। তাহলে খেলাধুলার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম বোঝা গেল। প্রথাগত শিক্ষা মানুষকে সবকিছু দিতে পারে না। প্রথাগত শিক্ষা বলতে তোমরা স্কুলে গিয়ে যে শিক্ষাটা পাচ্ছ, এই শিক্ষাটাকে আমরা প্রথাগত শিক্ষা বলে থাকি। এই শিক্ষার থেকে শুধুমাত্র যে সাবজেক্টগুলো তোমরা স্কুলে পড়ছো, ওই সাবজেক্টগুলো থেকে যেটুকু নলেজ সেটুকুই তোমরা আরোহণ করতে পারছো। তো এটা কিন্তু আমাদের জীবন কিন্তু অনেক বড়। জীবনের সাথে ওই প্রথাগত শিক্ষা এটা খুব বেশি অঙ্গাঙ্গিভাবে যুক্ত না। প্রথাগত শিক্ষা মানুষকে মানসিক দিক থেকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু জীবনের প্রতিটা পর্বকে ওই প্রথাগত শিক্ষা কিন্তু প্রভাবিত করে না। জীবনের প্রতিটি পর্বকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, সেক্ষেত্রে একটা পর্ব হচ্ছে খেলাধুলা। সেই জন্য প্রথাগত শিক্ষা মানুষকে সবকিছুই দিতে পারে না। শারীরিক সক্ষমতা বই পড়ে পাওয়া যায় না। তাহলে তোমার যখন শরীরের ব্যাপার আসবে, তখন কিন্তু তুমি শরীরের যে সক্ষমতার ব্যাপারটা থাকবে, এই সক্ষমতার ব্যাপারটা তুমি কখনো বই পড়লে পাবে না। তোমাকে তার জন্য অন্য কোনো ব্যবস্থা যেতে হবে। বই আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারে ঠিকই, কিন্তু জ্ঞানের সম্পৃক্ততা দিতে অক্ষম। তুমি বই পড়ে তুমি কোনো একটা বিষয়ে জ্ঞান লাভ করলে, কিন্তু সেই জ্ঞানটা ওই বইটাই তোমাকে সম্পৃক্ততা দিতে পারবে না। সম্পৃক্ততা বলতে পরিপূর্ণতা। এই সম্পৃক্ততা কথার অর্থ হচ্ছে পরিপূর্ণতা। তাহলে তুমি জ্ঞানের পরিধি বৃদ্ধি করে, অর্থাৎ জ্ঞানটাকে এই হচ্ছে পরিধি, আরো বড় করলাম, অর্থাৎ বেশি জায়গা এখানে পাচ্ছি। সেরকম আমাদের প্রথমে যদি এইটুকু জ্ঞান থাকতো, তাহলে পড়াশোনা করলে আরো বেশি জ্ঞান বাড়বে। যত বেশি ক্লাসে উঠবে তত জ্ঞান এরকম পরিধি বাড়বে। কিন্তু এই পরিধি বাড়লেই কিন্তু সবকিছু হয় না। সম্পৃক্ততা জন্য আমাদের কি করতে হবে? শুধু পড়াশোনার উপর ডিপেন্ড করলে চলবে না। তাহলে কি করতে হবে? কিছু শিক্ষা খেলার মাঠে শেখা যায়। কিছু কিছু শিক্ষা আছে যেগুলো খেলার মাঠে না গেলে তুমি শিখতে পারবে না, যা বইতে লেখা থাকে না। বইতে লেখা থাকে না এমন কিছু শিক্ষা আছে যেটা আমাদের জীবনে ভীষণভাবে দরকারি, সেটা খেলার মাঠে গেলে পাওয়া যায়। একজন ভালো নেতৃত্ব গড়ে ওঠে ভালো খেলার মাঠ থেকে। কোনো একজন ব্যক্তি বড় হয়ে একজন ভালো নেতৃত্ব দিতে পারবে, সেই বৈশিষ্ট্যটা কিন্তু বই পড়ে কোনোদিন হয় না। যদি বই পড়ে হতো, তাহলে নেতা তৈরির বই, এই নেতা তৈরির বই বলে একটা বই বিক্রি হতো, সেটা তো পাওয়া যায় না। কারণ নেতৃত্ব দেবার যে জ্ঞান, সেটা কিন্তু খেলার মাঠে গেলে শুধু পাওয়া যায়। তাই এখানে কি পেলাম আমরা? যে একজন ভালো নেতৃত্ব গড়ে ওঠে খেলার মাঠ থেকে। জীবনে হার জিত, এই যে হেরে যাওয়া আর জিতে যাওয়া থাকতেই পারে।
বই কিন্তু শেখায় না যে হেরে গেলে তুমি কি করবে, জিতে গেলে কি করবে। জেতায় একটা আনন্দ থাকে। এই দেখো, জেতার আনন্দ অতি উৎফুল্লতা দিলে, জেতার আনন্দ, জেতার পরে একটা আনন্দ হয় সবার, সেই জেতার যে আনন্দ সেটা তোমাকে উৎফুল্ল করে, অর্থাৎ তোমাকে আনন্দ দেয়। উৎফুল্ল মানে মনের মধ্যে একটা আলাদা রকমের মানে খুশি এনে দেয়। জেতার আনন্দ উৎফুল্ল দিলে হারার গ্লানিকে মেনে নেওয়ার মতো মানসিক দৃঢ়তা গড়ে ওঠে খেলার মাঠেই। তুমি যদি খেলার মাঠে যাও তবেই তোমার মধ্যে এই বৈশিষ্ট্যটা আসবে। সেটা কোনটা? সেটা হচ্ছে হেরে যাওয়ার পরে গ্লানি থাকে, ইস আজকে হেরে গেলাম। এই যে গ্লানিটাকে মেনে নিতে হবে, তো এই মেনে নেওয়ার মতন যে মানসিক দৃঢ়তা, মনের যে শক্তি, মনের যে শক্তি, মনটাকে শক্ত করতে হবে, সেটা গড়ে ওঠে খেলার মাঠ থেকে। তাহলে এই মানসিক দৃঢ়তার শক্তি যেটা তুমি পাও সেটা খেলার মাঠে গিয়েই পাও। সমূহ বিপদের হাত থেকে রক্ষা পেতে হলে যে কৌশল দরকার তা তো কোনো বই পড়ে শেখা সম্ভব নয়। তোমার ধরো হঠাৎ করে একটা বিপদ আসলো, সমূহ বিপদ, যাকে বলে সমূহ বিপদ। এই সমূহ বিপদ কথার অর্থ কি? সমূহ বিপদ কথার অর্থ হচ্ছে হঠাৎ করে কোনো একটা বিপদ আসলো, আর এই বিপদ থেকে তোমাকে রক্ষা পেতে হবে, অর্থাৎ রেহাই পেতে হবে। সেই যে কৌশলটা, কায়দাটা, সেটা তো কোনো বই পড়ে শেখা সম্ভব নয়। খেলার মাঠে আর যে জিনিসটি পাওয়া যায় সেটা হলো অনাবিল আনন্দ। তুমি প্রচুর আনন্দ পাবে খেলার মাঠে গেলে, অনাবিল আনন্দ, অর্থাৎ যে আনন্দের কোনো শেষ সীমানা নেই, একদম মন থেকে অকৃত্রিম ভাবে একটা আনন্দ। অকৃত্রিম আনন্দকে অনাবিল আনন্দ বলে। তাহলে এখানে আমরা একটা ওয়ার্ড পেলাম, কি পেলাম? অনাবিল আনন্দ। এই অনাবিল আনন্দ হচ্ছে মনের থেকে উঠে আসা খাঁটি আনন্দ, যেটা কৃত্রিম নয়। এবার আসবো জীবনে। জীবনে আনন্দ না থাকলে সে জীবনের কি মূল্য? জীবনে যদি তোমার আনন্দই না থাকে তাহলে তোমার জীবনের কোনো দামই নেই। শরীর গঠনের ক্ষেত্রে খেলাধুলা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। শরীরটাকে যখন তুমি গঠন করবে তখন কিন্তু তোমার শরীর গঠনের জন্য খেলাধুলার গুরুত্ব সব থেকে বেশি প্রাধান্য পাবে। অর্থাৎ খেলাধুলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এটা ভীষণ দরকারি। এই গুরুত্বপূর্ণ বিষয় কথার অর্থ হচ্ছে এটা খুব দরকারি একটা বিষয়। এবার আসবো স্বাস্থ্যই সম্পদ। এই কথাটার অর্থ কি? সম্পদ কথার অর্থ হচ্ছে বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো মিলেই তো সম্পদ হয়। কিন্তু এর থেকে সব থেকে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। তোমার যদি অনেক টাকা থাকে কিন্তু তোমার শরীরটা যদি ভালো না থাকে তাহলে তোমার ওই গাড়ি বাড়ির কোনো দাম নেই। তাই বলছে যে স্বাস্থ্য ভালো থাকা এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় সম্পদ। এবার খেলার মাঠ থেকে বর্তমানে শিশুরা মুখ ফিরিয়ে নিচ্ছে মোটা বই আর বড় সিলেবাসের নিষ্ঠুরতায়। মোটা মোটা বই দিচ্ছে, এরকম তুমি যখন স্কুলে যাচ্ছ তোমার এই একটা বই, এই একটা বই, এই একটা বই, এরকম মোটা মোটা অসংখ্য বই দিচ্ছে। বিশেষ করে বেসরকারি স্কুলগুলোতে কোনো বিজ্ঞানসম্মত ভাবে পড়াশোনা তো করায় না, করায় কি গাদা গাদা বই আর গাদা গাদা পড়াশোনা, এটাই করে দিচ্ছে। এতে কি হচ্ছে? খেলার সময় চলে যাচ্ছে, ওই বইতে সময়টা নিয়ে নিচ্ছে প্রচুর। তাহলে কি হচ্ছে? খেলার মাঠ থেকে শিশুরা মুখ ফিরিয়ে নিচ্ছে। অর্থাৎ মুখ ফিরিয়ে নেওয়ার অর্থটা কি? এখানে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে খেলার মাঠে যেতে চাইছে না, যাওয়ার সময়ই পাচ্ছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে। সেজন্য মোটা মোটা বই আর বড় বড় সিলেবাসের নিষ্ঠুরতায়। মোটা মোটা বই একটা বাচ্চার কাছে একটা নিষ্ঠুর মানুষের মতো, দয়া মায়াহীন একটা মানুষ যেমন খারাপ ব্যবহার করে, তেমন এই মোটা মোটা বইগুলো কিন্তু বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছে। অর্থাৎ এটা একটা নিষ্ঠুর জিনিস। তাহলে এই বড় বড় বই, মোটা মোটা বই আর মোটা মোটা সিলেবাস, এটা হচ্ছে নিষ্ঠুর একটা বিষয়। শিশু যদি তার শৈশবকে হারায় তাহলে তার পড়াশোনার মূল্য কোথায়? একটা শিশুর জীবনে পড়াশোনাটা কিন্তু প্রাধান্য পায় না। একটা শিশুর শৈশব হচ্ছে যে বয়স, যখন যে বয়স তখন সেই বয়সটাকে উপলব্ধি করতে হবে। শিশুর শৈশব, যে শৈশব, এই শৈশবটা হচ্ছে তার কাছে কিসের? আনন্দের। তার কাছে আনন্দ, আর আনন্দটা আসে কিসের থেকে?
খেলা থেকে। একটা শিশু খেলবে, এই খেলার মধ্যে শুধুমাত্র তার আনন্দই লুকিয়ে আছে তাই নয়, তার মানসিক মানসিক বিকাশ অর্থাৎ তার সঠিক পরিপূর্ণতা লাভ করা জীবনে এগুলো সব লুকিয়ে থাকে। এগুলো লুকিয়ে থাকে, যা ছোটবেলায় পড়াশুনো করলে সবকিছু শিখে ফেলা যায় না। এই পড়াশুনোর কোনো মূল্য নেই যদি শিশু তার শৈশবকে হারায়, অর্থাৎ যদি সে পড়াশোনার চাপে পড়ে খেলাধুলা করতে না পারে, আনন্দ না পায়, তার নিজের চিন্তা শক্তিকে বাড়াতে না পারে, তাহলে এই পড়াশুনো মূল্যহীন। এটা কোনো দাম নেই, এই পড়াশুনো মূল্যহীন, সম্পূর্ণ মূল্যহীন। আজকাল আবার ঘরে বসে খেলার প্রচলন শুরু হয়েছে। আজকাল ঘরে বসে কি ভিডিও গেম খেলছে সবাই, ঘরে বসে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল কানেক্ট করে খেলছে সবাই, কি সব নাম আছে ওই নামের খেলাগুলো সব খেলছে। এ খেলা আনন্দ দিতে পারে বটে, কিন্তু শরীর গঠন করতে পারে না। এই খেলাটাতেও কিন্তু আনন্দ পায়, এই যে কি সব জি টাইপের খেলা, কি পাবজি না কি বলে এই খেলা, এতে আনন্দ আছে, এতে হয়তো বাচ্চাটা আনন্দ পাচ্ছে, কিন্তু খেলার তো আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে শরীর গঠন। এই শরীর গঠনটা এটা কিন্তু ঘরে বসে খেললে পাওয়া যায় না। এর জন্য দরকার হয় মাঠ, খেলার মাঠ দরকার হয়। শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য সব শিশুরই খেলার মাঠে যাওয়ার দরকার, মাঠে যেতে হবে। মাঠে যাওয়া একটা প্রয়োজনীয় বিষয়। কেন? সেখানে শরীর গঠনের সক্ষমতা আসবে, অর্থাৎ ক্ষমতা তৈরি হবে শরীর গঠনের। এই শরীর গঠনের সক্ষমতার জন্য মাঠে যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা অনেক ভালো। এই কথাটাকে তোমরা অনেকে খারাপভাবে ব্যাখ্যা করে। গীতা পাঠ আর বলেছে ফুটবল মাঠ, ফুটবল মাঠ। অনেকে বলছে গীতা তাহলে পড়তে হবে না, গীতা ফেলে দাও, ছুঁড়ে ফেলো, ফুটবল মাঠে গিয়ে পড়ে থাকো। আবার বিবেকানন্দ বলেছে পড়াশোনা করতে হবে না, খেলার মাঠে, তাহলে সারাদিন মাঠে গিয়ে পড়ে থাকো। দেখো, মাঠে যেতে হবে, খেলাও করতে হবে, আবার বইও পড়তে হবে। বই পড়ে জ্ঞানের বৃদ্ধি করতে হবে যেমন, তেমন সেই জ্ঞানটাকে ধরে রাখবে কে? শরীর, মন। তার জন্য খেলার মাঠ। এবার একটা খেলাতে মনের উপকার হয়, আনন্দ হয়, কিন্তু শরীরের কোনো উপকার হয় না। তাহলে তুমি একটা নির্দিষ্ট সময়, তুমি একটা সময় নষ্ট করছো খেলার পিছনে, তাতে তুমি একটা জিনিস পাচ্ছ, সেটা কি? মানসিক আনন্দ। আর একটা জিনিস শরীর গঠন, সেটা তুমি পাচ্ছ না। এই কারণে ঘরে বসে খেলার থেকে তোমাকে খেলার মাঠে যেতে হবে। বিবেকানন্দ যে কথাটা বলেছে ফুটবল খেলা অনেক ভালো, এটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র পড়াশোনা, শুধুমাত্র পড়াশুনো করলেই চলবে না, এইটার পাশাপাশি মাঠে যেতে হবে, মাঠে যাওয়ার দরকার আছে। তাহলে শুধুই গীতা পাঠ করা জীবনে যতটা ভালো, তার থেকে ফুটবল মাঠে যেতে হবে এবং গীতা পাঠের সময় গীতা পাঠ করতে হবে, অর্থাৎ পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে। এখানে গীতা পাঠ কথাটার অর্থ এটাই বোঝাতে চাইছি আমি, গীতা যেমন একটা ধর্মীয় গ্রন্থ, সেটা পাঠ, সেটা একটা মানুষের দরকার, আর একটা মানুষের কি দরকার? এই মানুষটার কি দরকার? গীতা পাঠ করা। এই মানুষটার কি দরকার? এই মানুষটার বই পড়ার দরকার, স্কুলের বই। এই মানুষটার কি পড়ার দরকার? গল্পের বই। এই মানুষটার কি পড়ার দরকার? যে কাজ করে সেই কাজের বিষয়ে লেখা বই। অর্থাৎ সবকিছু মিলিয়ে পড়াশোনা, এক একটা বয়সে এক একটা মানুষের জন্য এক একটা পড়াশোনা। এই পড়াশোনাটাকে বিবেকানন্দ গীতা পাঠ দিয়ে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ গীতা পাঠ বলতে পড়াশোনাকেই আমি ধরে নিলাম। তাহলে পড়াশোনা তো তোমার দরকার আছেই, পাশাপাশি মাঠেও যেতে হবে। স্বামী বিবেকানন্দ এই যে কথাটা বলেছেন, এই কথাটা তাহলে যুক্তিযুক্ত। কিন্তু বর্তমানে আমরা দেখছি যে শিশুরা গীতা পাঠ অর্থাৎ পুস্তক থেকে জ্ঞান আরোহণ করা এবং খেলার মাঠ থেকে শরীর গঠনের প্রচেষ্টা, দুটো থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। এই যে আসল জায়গায় চলে এসেছি। অর্থাৎ যেহেতু বাচ্চাটা মাঠে যাচ্ছে না, শরীর তার গঠিত হচ্ছে না, সেজন্য ফলস্বরূপ বই পড়া, যে বই পড়া সেটাও তার হচ্ছে না। মাঠে যাও, শরীর গঠন করো, বই তুমি এমনিই পড়তে পারবে। আর বই পড়ে ভালো কিছু করার জন্য 24 ঘন্টা 24/7 পড়াশোনা করার দরকার হয় না। একটা বিষয় তুমি ভালো করে বুঝে নেবে, তোমার আজীবনকাল মনে রাখার চেষ্টা করতে হবে, তবেই তো সেটা অরিজিনাল পড়াশোনা। তাহলে বাচ্চারা মুখ ফিরিয়ে নিচ্ছে, শরীর গঠনও যেমন করছে না, তেমন পড়াশোনাও করছে না। এর নেপথ্যে রয়েছে যান্ত্রিক অবদান। তাহলে এর নেপথ্যে মানে এর পেছনে, নেপথ্যে কথার অর্থ কি? পেছনে, যান্ত্রিক।
যেমন যন্ত্র দ্বারা পৃথিবী চলছে, মোবাইল ফোন, টেলিভিশন, নানান রকমের যন্ত্র মানুষের হাতে চলে এসেছে, কম্পিউটার। এর ফলে কি হচ্ছে? এর ফলে যন্ত্রের ক্ষতিকারক প্রভাবটা মানুষের মনে পড়ছে। এই যে আমরা এখন যে ক্লাসটা করছি, এটাও কিন্তু যন্ত্র দ্বারা পড়াশোনা হচ্ছে। আজকে আমি যে ট্যাবে রেকর্ডিং করছি, স্ক্রিনটা রেকর্ড করছি, সেটা তুমি দেখবে কোথায়? তুমি ইউটিউবে গিয়ে দেখবে। তুমি ইউটিউবে যখন দেখবে, সেটাও কিন্তু একটা যন্ত্র দ্বারা দেখবে। তাহলে এই যন্ত্র, এর দুটো দিক রয়েছে। দেখো, যন্ত্রকে আমরা দুটো ভাগ করতে পারছি। একটা হচ্ছে উপকার, আর একটা হচ্ছে ক্ষতি। তাহলে বর্তমানে ক্ষতির পরিমাণটাই কিন্তু আমরা বেশি দেখতে পাই, ক্ষতিটাই বেশি হচ্ছে মানুষের। আর এই ক্ষতিটার জন্যই মানুষ পড়াশুনোও করছে না, শরীর গঠনও করছে না। তাহলে কি হচ্ছে? ফলস্বরূপ এই উপকার, যন্ত্রের উপকারটা পাচ্ছে না। আজকে এই যে পড়াশোনার জন্য আমি যে এই লাল কালি দিয়ে লিখছি, যে আমি একটা কথা লিখলাম, দেখো বই, এই বই কথাটা তুমি দেখতে পাচ্ছ, এই গল্পটা তুমি পড়ছো, এটা কিন্তু যন্ত্রের জন্যই পারছো। তাহলে যান্ত্রিক অবদান, এই যান্ত্রিক অবদানের জন্য এই ক্ষতি হচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে, পড়াশুনো করছে না। এই যান্ত্রিক অবদানের কোন অবদানটা বলেছে? ক্ষতিকারক অবদানের কথা বলেছে। আবার তুমি যদি আজকের ভিডিওটা থেকে শিক্ষা লাভ করতে পারো, তাহলে কিন্তু সেটা উপকারী দিকের মধ্যে চলে যাবে, সেটা উপকারী দিকের মধ্যে চলে গেল। তাই এই যান্ত্রিক অবদানের জন্য অনেক সময় মানুষের ক্ষতি হচ্ছে। মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন ইত্যাদি মাধ্যমগুলি শিশুর মনোযোগ আকর্ষণ করছে অধিক পরিমাণে। তাহলে শিশুর মনে অধিক পরিমাণে মনোযোগ আকর্ষণ করে নিচ্ছে, শিশুর মনটা চলে যাচ্ছে এই সকল যন্ত্রের দিকে। কোন সকল যন্ত্র? এই যে এই যন্ত্রগুলোর দিকে, মোবাইল ফোন, কম্পিউটার, তারপরে টেলিভিশন, এই ইত্যাদি, এই মাধ্যমগুলির উপরে শিশুর আকর্ষণ বাড়ছে। তাহলে অধিক পরিমাণে যদি এর দিকে আকর্ষিত হয়, তাহলে মানুষ কি করবে? ওইগুলোর ক্ষতিকারক প্রভাবটা পাবে। শহর কেন্দ্রিক ছোট পরিবারগুলি শিশুকে শরীর গঠনের উপযুক্ত পরিবেশ দিতে পারছে না সর্বদা। শহর কেন্দ্রিক হলে কি হচ্ছে? শহরে সাধারণত কি হয়? বাড়ি ঘরগুলো পরপর একটার সাথে একটা এরকম কাছাকাছি যুক্ত থাকে, কোথাও কোনো ফাঁকা জায়গা রাখা হয় না, পরপর পরপর বাড়িঘর তৈরি হয়। রাস্তার পাশ দিয়ে চারিদিক দিয়ে শুধু বাড়িঘর, বাড়িঘর, বাড়িঘর। এরকম বড় একটা খেলার মাঠ এটা শহরের দিকে খুব কম দেখা যায়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? শরীর গঠনের উপযুক্ত পরিবেশ, এই জায়গাটা দেখো, শিশুকে শরীর গঠনের উপযুক্ত পরিবেশ দিতে পারছে না সর্বদা, অর্থাৎ সব সময়। ছোটবেলায় খেলাধুলো ওর স্কুলে ভর্তি করছে ঠিকই, কিন্তু মুক্ত মাঠে বাধাহীন দৌড়ঝাঁপ আর ছোট প্রাচীরে ঘেরা স্কুলের মাঠে গণ্ডির মধ্যে খেলাধুলা করা দুটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী। আজকালকার দিনে শহর কেন্দ্রিক ছোট ছোট পরিবারে বাবা মা কি করছে? বাবা মা দুজনেই চাকরি করে, সময় পায় না, বাচ্চাকে মাঠে পাঠাতে পারছে না। এর জন্য কি হচ্ছে? নতুন একটা জিনিস এসেছে, সেটা কি? খেলার স্কুল। এই খেলার স্কুলে পাঠাচ্ছে বাচ্চাকে, সেখানে ছোট্ট একটা মাঠের মধ্যে প্রচুর বাচ্চাদেরকে এইভাবে দাঁড় করিয়ে দিচ্ছে, তারা খেলছে। উন্মুক্ত পরিবেশ নেই। এই যে উন্মুক্ত পরিবেশ, এত বড় পরিবেশে এখান থেকে দৌড়াবে বাচ্চা, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এরকম উন্মুক্ত পরিবেশ না পাওয়ার জন্য এই স্কুলগুলোতে যাওয়াতে কিন্তু সে একই উপকার হচ্ছে না, এটা ভিন্ন ধর্মী। এটা কি? ছোট্ট প্রাচীরে ঘেরা, প্রাচীর কথার অর্থ পাঁচিল, স্কুলের যে গন্ডি অর্থাৎ চারিদিকে সীমানা, তার মধ্যে খেলাধুলা করা, এটা কিন্তু একই বিষয় নয়। মুক্ত মাঠ লাগবে, চারিদিকে খোলা মেলা, এই যে উন্মুক্ত মাঠ, এই যে মুক্ত মাঠ, বাধাহীন, যেখানে বাধা নেই, দৌড়ঝাঁপ করতে হবে, সেইটার সাথে এই খেলার স্কুলে যাওয়া একই কথা হয় না। সেজন্য বর্তমানে শিশুর শারীরিক দিক থেকে সে অপুষ্ট থেকে যাচ্ছে, অপুষ্ট অর্থাৎ পরিপূর্ণ শরীর তার গঠিত হচ্ছে না, অপুষ্ট থেকে যাচ্ছে। তাহলে এই যে আমরা যে গল্প পাঠ করলাম, আশা করি আমাদের যে গল্প পাঠের যে পর্বটা রয়েছে, গল্পটা থেকে আমরা এর যথার্থ অর্থ যেটা, এর যথার্থ অর্থ আমরা বুঝতে পারলাম। কি বুঝলাম? যে খেলা, এই খেলা তার সাথে জড়িয়ে আছে জীবন। জীবন ভালো চললে কি হবে? পড়াশোনাও হবে, আবার বেঁচে থাকার জন্য
বেঁচে থাকার জন্য দরকারি সবকিছু জিনিস আমরা পাবো। তাই এই গল্প থেকে আমরা বুঝলাম খেলাধুলার গুরুত্ব জীবনে অপরিসীম। যাব পরবর্তী পর্যায়ে শব্দার্থ এবং বিপরীত শব্দ। দেখো এখানে আমি 10টা শব্দার্থ তোমার জন্য রেখেছি, 1 থেকে 10 এটা আমি রেখেছি, এটা তোমার সিডব্লিউ থাকছে। তুমি কি করবে, বইয়ের পেছন থেকে শব্দার্থগুলোকে বেছে নিয়ে আসবে। অপরিসীম, এখানে তুমি লিখবে অপরিসীম, লাল কালি দিয়ে শব্দার্থ লিখবে আর নীল কালি দিয়ে তার উত্তর লিখবে। নীল কালি দিয়ে উত্তরটা কি লিখবে, অপরিসীম প্রচুর, প্রচুর বা খুব, খুব। প্রথাগত, যেটা প্রথা মেনে, প্রথা মেনে বা নিয়ম মেনে। সম্পৃক্ততা অর্থাৎ পরিপূর্ণ, পরিপূর্ণতা। উৎফুল্লতা অর্থাৎ আনন্দ। গ্লানি, কষ্ট বা মনের কষ্ট, মনের কষ্ট বা দুঃখ, এইটা বলতে পারো। অনাবিল, অনাবিল বলতে অকৃত্রিম, অকৃত্রিম, যেখানে কোনো কৃত্রিমতা নেই সেটাকে বলা হয়। আকর্ষণ, ঝুঁকে যাওয়া, ঝুঁকে যাওয়া বা ঝোঁক, ঝুঁকে যাওয়া বা ঝোঁক। গণ্ডি, সীমানা, একটা সীমানাকে আমরা গণ্ডি বলি। অপুষ্ট অর্থাৎ পুষ্টির অভাব, পুষ্টির অভাবকেই অপুষ্ট বলা হয়। আহরণ অর্থাৎ গ্রহণ করা, গ্রহণ করা বা নেওয়া। আরোহণ বলতে নেওয়া বোঝায়। এই যে 10টা হলো, এই 10টার পরে তোমার এরপরে থাকবে HW থাকবে। এই 10টা CW কমপ্লিট করার পরে এরপরে তুমি 11 দাগ থেকে লেখা শুরু করবে। 11 দাগ থেকে শুরু করবে। 11 দাগটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে জিনিসটি পাওয়া যায় সেটা হচ্ছে অনাবিল আনন্দ জীবনে বর্তমানে। এই বর্তমানে কথাটা তুমি এখান থেকে নিয়ে আসলে, আর মুখ ফিরিয়ে, এই দুটো কথাকে আমি নিয়ে আসলাম এখানে। তুমি 11 দাগে লিখবে বর্তমানে, কি লিখবে, লাল কালি দিয়ে লিখতে হবে বর্তমানে। আর 12 দাগে তুমি কি লিখবে, মুখ ফিরিয়ে, মুখ ফিরিয়ে। ঠিক এইভাবে পরপর পরপর করে তুমি 20 পর্যন্ত খাতায় নোট করবে। এর উত্তরগুলো লিখবে কিভাবে, উত্তরগুলো কালো কালি অথবা নীল কালি দিয়ে লিখবে। বর্তমানে, এখন, এখনকার সময়ে, বর্তমানে। আর কি, মুখ ফিরিয়ে নেওয়া মানে সে আগ্রহী না থাকা, আগ্রহী না হওয়া, আগ্রহী না হওয়াকে বলা হয় মুখ ফিরিয়ে নেওয়া। ঠিক এই যে যেভাবে আমি তোমাদেরকে দেখালাম, ঠিক এইভাবে তুমি 11 থেকে 20 পর্যন্ত তোমার HW এটা করবে। তার আগে 1 থেকে 10 পর্যন্ত তোমার CW সেটাও তুমি করবে। যাব এবার, এবার কোথায় যাব, এবার যাব বিপরীত শব্দতে। বিপরীত শব্দতে চলে আসো। বিপরীত শব্দ পরের পর্ব আমাদের। গুরুত্ব, গুরুত্বহীন, গুরুত্ব, গুরুত্বহীন, গুরুত্বহীন। অপরিসীম, অপরিসীম প্রয়োজন। তাহলে অপরিসীমের বিপরীতটা কি বলা যায়, অপরিসীমের গুরুত্ব, এটা আমাদের জীবনে এর ভূমিকা অপরিসীম, নগণ্য, নগণ্য বলতে পারো, নগণ্য। প্রথাগত শিক্ষা, প্রথাগত নয় এমন শিক্ষা। প্রথাগত শিক্ষার বিপরীত শব্দ কি হবে, প্রথাগত শিক্ষা, প্রথাগত শিক্ষার বিপরীত লিখব প্রথাগত নয়, প্রথাগত নয় এমন শিক্ষা। সম্পৃক্ততা, অসম্পৃক্ততা, অসম্পৃক্ততা, পরপর লিখে যাও। অক্ষম, অক্ষমের বিপরীত লিখবে সক্ষম, সক্ষম লিখবে। 6 দাগে কি আছে, নেতৃত্ব, অধীন। এটা নেতৃত্ব হয় না, নেতৃত্বহীন এরকম কিছু বলা যায়, বা নেতার অধীন এটাও বলতে পারি আমরা। নেতৃত্বকে দেখবে বইয়ের পেছনে আমি কি লিখে দিয়েছি সেটা দেখে নেবে এবার। বিপদ, বিপদ মুক্ত। নিষ্ঠুরতা, সহৃদয়তা,
সহৃদয়বান, এটা বলা যায়। আহরণ, আহরণ করা, নেওয়া। আহরণ মানে কোনো কিছুকে গ্রহণ করা, আহরণের বিপরীত হবে বর্জন, গ্রহণ বর্জন। প্রাচীর ঘেরা, উন্মুক্ত, উন্মুক্ত, প্রাচীর ঘেরার বিপরীত হবে উন্মুক্ত। এবার আমরা চলে যাব 11 দাগ থেকে। এখানে 11 দাগে তোমার কাজ থাকবে এই 1 থেকে 10 তোমার CW থাকলো, আর 11 থেকে 20 তোমার HW থাকছে। দেখি 11 দাগেরটা আমি হেল্প করি তোমাকে। 11 দাগে পুস্তক জ্ঞান আহরণ করা এবং খেলার মাঠ থেকে শরীর গঠনের গঠন, এই গঠনটাকে আমরা কি করতে পারি, বিপরীত করতে পারি। গঠন, ভাঙন, ভাঙন অথবা ভাঙা, গঠন থেকে ভাঙাতে চলে যাও। এইভাবে 11, 12, 13 এইভাবে 20 পর্যন্ত আসবে। এটা তোমার HW থাকলো, আশা করি করতে পারবে। শব্দার্থ খুঁজে বের করা এখন তোমার কাছে খুব একটা কঠিন কাজ নয়। এবার আসবো আমরা নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। জীবনের সব শিক্ষা কোন শিক্ষা, জীবনের সব শিক্ষা কোন শিক্ষায় পাওয়া যায় না? এটা প্রশ্নটা কি করবে তুমি, তুমি খাতাতে CW করবে 15 পর্যন্ত। এখানে দেখো 1 থেকে 15 পর্যন্ত তোমার CW কি করতে হবে, লাল কালি দিয়ে খাতায় লিখতে হবে 1 দাগ। 1 দাগে পুরো প্রশ্নটা লেখো এইভাবে। এবার তার উত্তর লেখো, উত্তর নীল কালি দিয়ে লেখো। উত্তর, উত্তর কি হবে, জীবনের সব শিক্ষা কোন শিক্ষা থেকে পাওয়া যায় না? উত্তর লিখবে প্রথাগত, প্রথাগত শিক্ষা থেকে, প্রথাগত শিক্ষা থেকে এটা পাওয়া যায় না। এবার আসবো পরের প্রশ্ন, 2 দাগ। 2 দাগে কি আছে দেখি। 2 দাগে লাল কালি দিয়ে দাগাই আমরা। 2 দাগে রয়েছে শারীরিক সক্ষমতা কোথা থেকে পাওয়া যায় না? বই থেকে, পুস্তক থেকে। 3 দাগ, বই কোথায় সক্ষম? জ্ঞানের পরিধি বিস্তারে সক্ষম। 4 দাগে আছে বই কোথায় অক্ষম? শরীর গঠনের ক্ষেত্রে বই অক্ষম। 5 দাগে একজন ভালো নেতৃত্ব গড়ে ওঠে কোথা থেকে? খেলার মাঠ থেকে। 6 দাগে আসবো। 6 দাগে আছে খেলার মাঠে প্রাপ্ত 2টি বিপরীতধর্মী বিষয়বস্তু কি কি? খেলার মাঠের থেকে প্রাপ্ত 2টো বিপরীতধর্মী বিষয়বস্তু হচ্ছে, একটা হচ্ছে জিতে যাওয়ার, জিতে যাওয়ার পরে, জিতে যাওয়ার যে আনন্দ, আর বিপরীতধর্মী যেটা আছে সেটা হচ্ছে হেরে যাওয়ার পরে, হেরে যাওয়ার পরে গ্লানি, হেরে যাওয়ার পরে যে গ্লানি। এই দুটো কিন্তু বিপরীতধর্মী, জিতে যাওয়া আর হেরে যাওয়া। একবার আনন্দ, একবার গ্লানি, এই দুটো বিপরীতধর্মী। কোন বিষয়টিতে মানসিক দৃঢ়তার প্রয়োজন থাকে? কোন বিষয়টিতে তোমাকে মানসিক দৃঢ় হতে হবে মানসিকভাবে হেরে যাওয়ার গ্লানিকে মেনে নেওয়ার জন্য? অনাবিল আনন্দ। 8 দাগের প্রশ্নে আমি পরের পৃষ্ঠায় যাই। দেখি অনাবিল আনন্দ কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? তাহলে অনাবিল আনন্দ পাওয়া যায় খেলার মাঠে। 9 দাগে আসো। জীবনে কি না থাকলে জীবন মূল্যহীন হয়ে যায়? স্বাস্থ্য, সুস্বাস্থ্য না থাকলে জীবন মূল্যহীন হয়ে যায়। খেলার মাঠ থেকে শিশুরা মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? খেলার মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মোটা মোটা বই, আর কি? মোটা মোটা বই আর মোটা মোটা সিলেবাস, সিলেবাস শেষ করতে পারছে না, পড়ে সময় পাচ্ছে না, তাই মাঠের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। 11 দাগে যাব। শিশুর মনোযোগ সর্বাধিক আকর্ষণ করছে কোন কোন বিষয়গুলি? যন্ত্র, এই যন্ত্র সব থেকে বেশি আকর্ষণ করছে, টেলিভিশন, মোবাইল, কম্পিউটার, এগুলো। 12 দাগ। ছোটবেলায় খেলাধুলার স্কুলে ভর্তি করলে কোন অসুবিধা হয়? ছেলেবেলায় যদি খেলাধুলার স্কুলে ভর্তি করে তাহলে একটা ছোট্ট গণ্ডির মধ্যে উন্মুক্তভাবে দৌড়াদৌড়ি করার সুবিধাটা পাওয়া যায় না। 13 দাগ। বাধাহীন দৌড়ঝাঁপ কোথায় পাওয়া যায়? খেলার মাঠে, উন্মুক্ত খেলার মাঠে। 14 দাগ। শিশুর শারীরিক দিক থেকে অপুষ্ট থেকে যাচ্ছে কেন? খেলার মাঠে যেতে পারছে না সেই জন্য। 15 দাগ। এখানে গীতা পাঠ বলতে কি বোঝানো হয়েছে? যেটা আমি ব্যাখ্যা করে তোমাকে বোঝালাম। গীতা পাঠ বলতে বোঝাচ্ছে পড়াশোনা করাকে বোঝাচ্ছে, পড়াশোনা করাকে গীতা পাঠ বলা হচ্ছে। তাহলে এবার আমরা
দেখে নিলাম 15টা প্রশ্ন। এই 15টা, এই যে 1 থেকে 15, এটা তোমার সিডাব্লিউ থাকছে। সিডাব্লিউ তুমি করবে লাল কালি দিয়ে, লাল কালি দিয়ে প্রশ্নগুলোকে লেখো আর নীল কালি দিয়ে উত্তরগুলোকে লেখো। এরপরে 16 দাগের প্রশ্নে তোমাকেই লিখতে হবে, 17 দাগ তোমার লিখতে হবে, 18 দাগ তোমার লিখতে হবে, 19 দাগ তোমার লিখতে হবে, 20 দাগও তোমার লিখতে হবে। কি করবে তুমি? এই প্রশ্নগুলো নিজে নিজে লিখবে। একটা প্রশ্ন আমি তোমাকে বলে দিই, দেখো যে বিবেকানন্দ কোন কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিতেন? তাহলে তার উত্তরটা কি হবে? খেলাধুলা। খেলাধুলাকে বেশি গুরুত্ব দিতেন। এইভাবে এটা তোমার এইচডাব্লিউ থাকছে। তাহলে 1 থেকে 15 সিডাব্লিউ যেমন হলো, তেমন 16 থেকে 20 এটা নিজে নিজে করবে। এটা তোমার এইচডাব্লিউ দিয়ে দিলাম। যাব পরবর্তী পর্ব। দেখো, পরবর্তী পর্ব হচ্ছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 দাগ, পাঠ্যপুস্তক অক্ষম কোথায়? জ্ঞান প্রদান করতে, পরিপূর্ণ জ্ঞান প্রদান করতে, কলা বিদ্যা দিতে, বড় সিলেবাস। পরিপূর্ণ জ্ঞান, জ্ঞানের পরিপূর্ণতা আসে না পাঠ্যপুস্তক থেকে। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? খেলার মাঠে যাওয়া সময় নষ্ট করা, গীতা পাঠ করার সময় নষ্ট করা, খেলার মাঠ এবং গীতা পাঠ দুটোই সময় নষ্ট করা। খেলার গুরুত্ব বলেছিলেন। বা খেলার মাঠ এবং গীতা পাঠ দুটোই সময় নষ্ট, গীতা পাঠ করার সময় নষ্ট করা, খেলার মাঠে যাওয়া সময় নষ্ট না। ডি দাগেরটা এখানে সঠিক বলে মনে হচ্ছে। 3 দাগ, 3 দাগে আলোচ্য গল্পের নিষ্ঠুর কাকে বলা হয়েছে? আলোচ্য গল্পে নিষ্ঠুর কাকে বলা হয়েছে? অভিভাবককে? না। স্বামী বিবেকানন্দকে? অবশ্যই না। অধিক সিলেবাসকে? পাঠ্যপুস্তককে? পাঠ্যপুস্তককে ঠিক বলেনি, অধিক সিলেবাসকে বলা হয়েছে এইটা। অনাবিল আনন্দ, এখানে অনাবিল কোন পদ? আনন্দটা হচ্ছে বিশেষ্য পদ, তাকে বিশেষিত করেছে, তাহলে এটা বিশেষণ পদ, এটা হবে। মানসিক দৃঢ়তা না থাকলে কোনটি মেনে নেওয়া সম্ভব নয়? হেরে যাওয়ার গ্লানিটা মেনে নেওয়া যাবে না। শিশুর পড়াশোনার মূল্য থাকে না কখন? কখন পড়াশোনার মূল্য থাকে না? সকালবেলায়? না। পড়াশোনা করলে? না। খেলাধুলা করলে? না। শৈশব হারালে? শিশু যদি তার শৈশব হারায় তাহলে তার কোনোই মূল্য থাকে না। 7 দাগে যাও। 7 দাগে কি বলছে দেখি? কোন খেলা শরীর গঠনে সহায়ক নয়? ঘরে বসে যে খেলা সেটা। বা গন্ডির মধ্যে খেলা? না, গন্ডির মধ্যে শরীর গঠন করে কিন্তু তেমন একটা উপকার আসে না। উন্মুক্ত মাঠের খেলা, খেলার স্কুলের খেলা, এগুলোর কোনোটাই হবে না, একটা হবে না। ঘরে বসে খেলা, এটা হবে। 8 দাগে আসো। 8 দাগে কি বলেছে দেখি? 8 দাগে বলছে যে শিশুর মনোযোগ আকর্ষণ সবচাইতে বেশি করতে পারে কোনটি? মোবাইল ফোন, বই, খেলা, মাঠ। মোবাইল ফোন। যন্ত্রের প্রতি আকর্ষণের শিশুর কোন ক্ষতি হচ্ছে? আকর্ষণে র লাগবে না। শিশুর লেখাপড়া অবহেলা করছে, শিশু খেলার মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বই ও খেলার মাঠ দুটো থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে, কোনোটিই নয়। সি অপশনটা এখানে আমি সঠিক বললাম। ভালো নেতৃত্ব কোথা থেকে আসে? নামকরা স্কুল থেকে, জ্ঞানী ব্যক্তিদের থেকে, ভালো বই পড়ার জন্য, খেলার মাঠ থেকে। উত্তর কোনটা বুঝে গেছো? 11 দাগ, উপযুক্ত শিরোনাম কোনটি নয়? এই যে নয়টা কিন্তু খেয়াল করতে হবে। অনেকেই কিন্তু এই উপযুক্ত শিরোনামটাই বেছে নাও। লেখাপড়া ও খেলাধুলা উপযুক্ত শিরোনাম, শিশুর জীবন উপযুক্ত শিরোনাম, স্বাস্থ্যই সম্পদ উপযুক্ত শিরোনাম, মিশর থেকে শরীর গঠনের উপকারিতা। মিশর থেকে শরীর গঠনের উপকারিতা, এটা আবার কি জিনিস? এটা তো নয়, এটাই হবে। বিবেকানন্দ শিশুদের সম্পর্কে কি বলেছেন? বিবেকানন্দ শিশুদের সম্পর্কে যেটা বলেছেন সেটা কোন অপশনে আছে দেখি? এই অপশনে রয়েছে। শিশুরা দুরন্ত? না। শিশুরা নিষ্ঠুর? না। শিশুদের পড়াশোনা করা উচিত? এটা তো তিনি বলেননি। তিনি বলেছেন শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা উচিত, এইটা বলেছেন বিবেকানন্দ, এইটাকে বলেছেন। 13 দাগ, মানসিক দৃঢ়তা। মনের জোর, মানসিক যন্ত্রণা, মনের আনন্দ, খুশি। মনের জোর। গৃহবন্দী হয়ে যান্ত্রিক সহায়তায় আনন্দ লাভের মাধ্যমে খেলাধুলা করলে শিশুর যে পরিস্থিতির সৃষ্টি হয়
সেটি হলো ড্যাশ, কষ্ট না, কষ্ট না, যন্ত্র না, অপুষ্ট, আনন্দ। তাহলে শিশুর যেটি হয়, দেখো আবার পড়ছি, গৃহবন্দী ওই যান্ত্রিক সহায়তা আনন্দ লাভের মাধ্যমে সে কিন্তু অপুষ্ট হয়ে যাচ্ছে। শিশু শৈশব কাটছে না কেন? মোটা বইয়ের জন্য, বড় সিলেবাসের জন্য, কম্পিউটারের জন্য, স্বামী বিবেকানন্দের জন্য। আচ্ছা, কাটছে না, শিশুর শৈশব কাটছে না, না ওটা কাটছে, কেড়ে নিচ্ছে না কে? মোবাইল ফোন কেড়ে নিচ্ছে, সিলেবাস কেড়ে নিচ্ছে, কম্পিউটার কেড়ে নিচ্ছে, স্বামী বিবেকানন্দ কাটছে না। ওখানে কেড়ে নেওয়া, কেড়ে নেওয়াকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা 15 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। 16 দাগ থেকে, 16 দাগ থেকে দেখো 15 দাগ পর্যন্ত আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি পেলাম? সিডাব্লিউ পেলাম। তোমার ক্ষেত্রে ওটা থাকবে সিডাব্লিউ। চলে আসবো আমরা সঠিক উত্তরে, যেখানে তোমরা করলে এতক্ষণ, এটা তোমাদের সিডাব্লিউ চললো। 1 থেকে 15 দাগ পর্যন্ত তোমার সিডাব্লিউ চললো। লাল কালি দিয়ে প্রশ্ন লিখবে, তুমি পুরো প্রশ্নটাকে লিখবে, লিখে অপশনগুলো সবকটা লিখবে। লেখার পরে তুমি কি করবে? পাঠ্যপুস্তক অক্ষম কোথায় জ্ঞান প্রদানে, পরিপূর্ণ জ্ঞান প্রদানে, এই পরিপূর্ণ জ্ঞান প্রদানের এটাকে গোল করবে, এইটুকু। এইটাই তোমার সিডাব্লিউ থাকছে। আর এইচডাব্লিউ তুমি 16 দাগ থেকে 20 দাগ পর্যন্ত নিজের প্রচেষ্টায়, অন্য কেউ বললে হবে না, নিজে নিজে গল্প পড়ে প্রশ্ন গঠন করবে। 16 থেকে 20 দাগ এটা তোমার এইচডাব্লিউ দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যাব ব্যাকরণ পাঠে। ব্যাকরণের যে পর্বটা আমাদের কাছে থাকবে সেই পর্বটাতে আমরা এবার প্রবেশ করব। দেখো, চলে আসো গল্পে, আবার বইয়ের গল্পতে চলে আসো। 28 নম্বর গল্পতে জীবন বিশেষ্য পদ, খেলাধুলা বিশেষ্য পদ, গুরুত্ব বিশেষ্য পদ, অপরিসীম। গুরুত্বটা অপরিসীম, এটাও কিন্তু একটা অপরিসীম গুরুত্ব রয়েছে, এটা বিশেষণ হয়ে গেল। প্রথাগত শিক্ষা, শিক্ষাটা বিশেষ্য, প্রথাগতটা বিশেষণ হবে, এর বিশেষণ, এই শিক্ষার বিশেষণ হবে। এটা সবকিছু দিতে পারে না, দিতে পারে না, এটা ক্রিয়াপদ। শারীরিক সক্ষমতা, এই সক্ষমতা এটা বিশেষ্য, শারীরিক এটা বিশেষণ। শারীরিক থেকে যখন পদ পরিবর্তন করব তখন হয়ে যাবে বিশেষ্য পদ, হয়ে যাবে শরীর। সক্ষমতা, সক্ষম, সক্ষম হয়ে যাবে বিশেষণ পদ। তাহলে পদের পরিবর্তন করা এবং পদটাকে চিনতে পারা। যেমন আজকাল আবার ঘরে বসে খেলার প্রচলন শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে, এই শুরু হওয়া কথাটা কিন্তু এখানে ক্রিয়াপদ। আবার বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ করার, এই যে গীতা পাঠ, এটা একসাথে একত্রে কিন্তু এটা বিশেষ্য পদ। আবার শুধু গীতা, এটাও বিশেষ্য পদ। আবার পাঠ করা, এটা কিন্তু ক্রিয়াপদ। এইভাবে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কি পদ, তোমাকে পদ বের করতে হবে খুঁজে, তোমাকে পদকে চিনতে হবে, পদটা চিনতে হবে। আর কি লিখতে হবে? এরকম একটা লিস্ট বানাও, পদ যতগুলো খুঁজে পাবো তার লিস্ট বানাবে, অন্তত পক্ষে 10টা থেকে 15টা করবে আর তার পরিবর্তন করবে। এবার যাব ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল মানে চিনতে পারা। প্রথমে তুমি ক্রিয়ার কালটা লিখবে, কালটাকে লেখা, এরপরে সেটাকে ক্রিয়ার কালটাকে পরে পরিবর্তন করতে হবে, পরিবর্তনও করতে হবে। জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম, এটা বর্তমান কাল, এটা লিখে লিখবে বর্তমান, এটা হচ্ছে বর্তমান। তারপরে অতীতে চলে যাবে, পরের লাইনে লিখবে অতীত সমান সমান ভবিষ্যৎ, ভবিষ্যৎ সমান সমান। তাহলে জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম ছিল, এটা অতীত হবে। জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম হবে, এইভাবে একটা আমি দেখালাম, আরো একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আরো একটা মোটা বইয়ের সিলেবাসে নিশ্চয়তা, শিশু যদি শৈশব কালে তাহলে তার পড়াশোনার মূল্য কথা। আজকাল আবার ঘরে বসে খেলার প্রচলন শুরু হয়েছে। এই যে আজকাল আবার ঘরে বসে খেলার প্রচলন হয়েছে, সমান সমান দিয়ে লিখবে বর্তমান, তারপরের লাইনে লিখবে অতীত, তারপরের লাইনে লিখবে ভবিষ্যৎ। অতীতে কি লিখবে? আজকাল আবার ঘরে বসে, আচ্ছা আজকালটা বাদ যাবে, তখন ঘরে বসে খেলার প্রচলন শুরু হয়েছিল, হয়েছিল, আজকাল কথাটা বাদ যাবে। ভবিষ্যতেও আজকাল বাদ যাবে, শুরু হবে, শুরু হবে। এইভাবে
ক্রিয়ার কালটাকে প্রথমে লিখতে হবে, পরে পরিবর্তন করতে হবে। 1 দাগ এরকম লিখবে, 2 লিখবে, 3 লিখবে, এরকম এক একটাতে 3টে করে সেন্টেন্স থাকবে। এইভাবে ক্রিয়ার কাল তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা আজকে আমাদের 28 নম্বর অনুচ্ছেদটা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 29 নম্বর অনুচ্ছেদে যাব। তার আগে তোমাদের যা সিডব্লিউ দিয়েছি, যা এইচডব্লিউ দিয়েছি, সবগুলো করবে। নিজে মন দিয়ে পড়াশুনো করবে এবং যা করবে নিজে নিজে করবে, নিজে নিজে করবে। তাহলে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা JNBST-তে তুমি অবশ্যই পাশ করবে। তোমার পাশ কেউ আটকাতে পারবে না। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।